দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব ইসলামী ব্যাংকে আবারও অস্থিরতা কেন। আমরা দেখছি যে গত দুদিন ধরে ইসলামী ব্যাংকের সামনে একটি গ্রুপ যারা তাদেরকে দাবি করছে গ্রাহক ফোরাম, ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, এই ব্যানারে একটি গ্রুপ এখানে আন্দোলন করছে। আন্দোলনের দাবি হলো ইসলামী ব্যাংকের নতুন করে যে চেয়ারম্যান নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যার নাম খুরশিদ আলম, তারা দাবি করছে যে এই খুরশিদ আলম এসালম গ্রুপের লোক, তাকে তারা এখানে তার রিমুভাল দাবি করছে। এবং একই সাথে তারা তাদের যে এই ব্যাংকের যে ম্যানেজিং ডিরেক্টর ছিলেন ওমর ফারুক, যাকে এই বোর্ড ফোর্স লিভে পাঠিয়েছে, তাকে আবার ফেরত আনার দাবি জানাচ্ছে। তো এই দাবিগুলো আসলে কেন আসছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে দুটি গ্রুপ এখানে সংঘর্ষে লিপ্ত হয়েছে যে এই ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়ার জন্য। এই গ্রুপ দুটির মধ্যে একটি আমরা দেখতে পাচ্ছি যে এটা পলিটিক্যাল পার্টি ব্যাক, একটি জামাতে ইসলামী পার্টি ব্যাক, যেটি দেখা যাচ্ছে। কারণ এই যে আন্দোলনকারী যারা এখানে আন্দোলন করছে, যেই গ্রাহকের নামে যারা এখানে এসে আন্দোলন করছে, তাদেরকে পূর্ণ সমর্থন দিয়ে একটি স্টেটমেন্ট ইস্যু করেছে জামাতে ইসলামী দল থেকে। এখানকার এই পার্টিটির যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনি একটি স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে তাদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন রয়েছে। এবং এখানে তারাও দাবি করেছেন যে যারা এই ব্যাংকটি লুট করেছে তাদের নিয়ন্ত্রণে যেন দেয়া না হয়, এই ধরনের তারা স্টেটমেন্ট দিয়েছে। এবং একই সাথে আবার এই স্টেটমেন্টের পরপরই আরেকটি স্টেটমেন্ট এসেছে, তার ব্যানার হলো জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ। এই ব্যানারে আরেকটি গ্রুপ আবার পাল্টা অভিযোগ করছে যে এই ইসলামী ব্যাংকে একটি চক্র কন্ট্রোল নেয়ার চেষ্টা করছে, যে কারণে এই আন্দোলনগুলো হচ্ছে। তো এইগুলো থেকে দেখা যাচ্ছে যে, এবং আমরা নিজেরাও ফিল্ডে বিভিন্ন জনের সঙ্গে যারা এখানে আন্দোলন করছেন তাদের সাথে কথা বলে আমরা দেখতে পাচ্ছি, বা তাদের আন্দোলনের ল্যাঙ্গুয়েজ থেকেই বোঝা যাচ্ছে যে এখানে জামাত ব্যাংক একটি গ্রুপ এখানে আন্দোলন করছে। এই ইসলামী ব্যাংকের বোর্ডের তারা শুধু এটা প্রথম দিনে ছিল খুরশিদ আলমকে তারা এখানে জয়েন করতে দিবে না, এখন তারা পুরো বোর্ডের অব্যাহতি চাচ্ছে এবং তারা দাবি করছে যে এই ব্যাংকটি এসালম গ্রুপ আবার নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। তো অন্যদিকে আমরা যদি দেখি যে এই খুরশিদ আলমকে নিয়ে এত অভিযোগ কেন, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক আপরাইজিংয়ের পর, অর্থাৎ 2024-এ যে আপরাইজিং হলো, এরপর এই ব্যাংকটি নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং এই ব্যাংকটিতে যে এসালম গ্রুপের 82% শেয়ার ছিল সেই শেয়ারটা সিজ করে দেওয়া হয়। ফলে এখন এটার মালিকানায় আসলে কেউ নাই এই মুহূর্তে। তো বাংলাদেশ ব্যাংকের প্ল্যান ছিল যে এই ব্যাংকটি যে শেয়ার তারা সিজ করেছে সেটি সেল করে এসালম গ্রুপের যে লোন আছে এখান থেকে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা অ্যাডজাস্ট করা হবে এবং নতুন শেয়ার হোল্ডার, নতুন ইনভেস্টরদের কাছে বিক্রি করে দেওয়া হবে। তো এই প্রসেসটি আমরা দেখলাম যে যেটি আহসান এস মনসুরের সময় শুরু হয়েছিল, আগের গভর্নর, আপরাইজিংয়ের পরে যিনি গভর্নর এসেছিলেন। এরপর বাংলাদেশ ব্যাংকে গভর্নর চেঞ্জ হয়ে নতুন গভর্নর আসেন মুস্তাকুর রহমান। তো এরপর আমরা দেখতে পাই যে এই প্রসেসটা এখন স্লো হয়ে রয়েছে এবং এই ব্যাংকের যে কন্ট্রোল নেওয়া হলো, বাংলাদেশ ব্যাংক যে নিল, তখন থেকে গত 2 বছরে 3 বার তাদেরকে চেয়ারম্যান চেঞ্জ করতে হয়েছে। প্রথম চেয়ারম্যান দেওয়া হলো মাসুদকে, ওবায়দুল্লাহ আল মাসুদকে, যিনি সোনালী ব্যাংকের একসময় এমডি ছিলেন। পরে জানা গেল তিনি এখন জেলে আছেন এবং তার বিরুদ্ধে অভিযোগ আসলো যে তিনি এসালম ঘনিষ্ঠ একজন। এরপর আমরা দেখলাম যে জোবাইদুর রহমান নামে একজনকে দেয়া হলো। তারপর 24 তারিখে হঠাৎ করে সেই জোবাইদুর রহমান রিজাইন করলেন। কেন রিজাইন করলেন এটার কোনো ব্যাখ্যা নেই এবং আমরা জানতে পারছি, বা বাংলাদেশ ব্যাংকের ভেতর থেকে বিভিন্ন তথ্যসূত্র জানাচ্ছে যে একটি পলিটিক্যাল পার্টির প্রেসারে তাকে রিজাইন করতে হয়েছে। এবং যেদিন তিনি, অর্থাৎ ঈদের আগের ছুটিতে, আমরা দেখলাম যে লাস্ট ওয়ার্কিং ডেতে বিকেলবেলায় তিনি রিজাইন করলেন এবং ইভেন অফিস আওয়ারের পরে খুব দ্রুত গতিতে বাংলাদেশ ব্যাংক আরেকজন চেয়ারম্যান নিয়োগ দিলেন খুরশিদ আলমকে, তিনিও একজন বিতর্কিত ব্যক্তি। যে খুরশিদ আলম আগে প্রিভিয়াস রেজিমে আমরা দেখেছি যে তিনি
প্রিভিয়াস রেজিমে আমরা দেখেছি যে তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন শেখ হাসিনার রেজিমে, এবং পরে 5ই আগস্টের পর তাকে আন্দোলনের মুখে বাংলাদেশ ব্যাংক থেকে চলে যেতে হয়, এবং তার নামে বাংলাদেশ ব্যাংকের তদন্ত রিপোর্টে আর্থিক কেলেঙ্কারি রয়েছে। তো এরকম একজন বিতর্কিত ব্যক্তিকে খুব অল্প সময়ে কিসের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক নিয়োগ দিল, সেটিও একটি প্রশ্নবিদ্ধ রয়েছে। এবং আমরা দেখি যে এই যে চেয়ারম্যান চেঞ্জ করা হচ্ছে বারবার, সেটিও একটি ব্যাংকের জন্য অস্থিরতার ব্যাপার। কেন চেয়ারম্যান বারবার চেঞ্জ করা হচ্ছে, কিসের বেসিসে নতুন একজন চেয়ারম্যান দেয়া হচ্ছে, সেই ব্যাখ্যাগুলোও ক্লিয়ার না। এবং আমরা একটি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান কিভাবে নিয়োগ হয়, একটি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের বোর্ডে যারা স্পন্সর ডিরেক্টর থাকেন তাদের মধ্যে ইলেকশন করে একজন চেয়ারম্যান ঠিক করেন, এবং সেই চেয়ারম্যান ফাইনালি বাংলাদেশ ব্যাংকের কনসেন্ট নিতে হয়। কিন্তু বেসিক্যালি এটি ওই ব্যাংকেরই বোর্ড এটি ডিসাইড করেন কে তাদের চেয়ারম্যান হবেন। তো এখন ইসলামী ব্যাংকের ক্ষেত্রে, যদিও এটি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, এই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ডিরেক্টলি তাদের ইচ্ছা মতো চেয়ারম্যান দিচ্ছে, যেহেতু এই ব্যাংকের আসলে মালিকানায় এই মুহূর্তে কেউ নাই। এস আলম গ্রুপ তার 82% শেয়ার যদিও সিজ করা হয়েছে, কিন্তু এই শেয়ারের এখনও কোনো সমাধান হয়নি যে এই শেয়ারটা তার কাছ থেকে নিতে পারবে কি পারবে না, এস আলম আবার ফিরে আসতে পারবে কি পারবে না। এই ডিসিশনগুলো গত 2 বছরেও বাংলাদেশ ব্যাংক এটি সমাধান করেনি, ফলে ব্যাংকটি এখন আসলে নেতৃত্ব শূন্য হিসেবে চলছে, এবং ব্যাংকে যে চেয়ারম্যান বারবার নিয়োগ দেওয়া হচ্ছে সেটিরও কোনো ব্যাখ্যা আসলে সেন্ট্রাল ব্যাংক থেকে দেওয়া হচ্ছে না। এবং এই যে খুরশিদ আলমের যে এত দ্রুত একটি নিয়োগ, সেটি নিয়েও আসলে এই আন্দোলনকারীরা প্রশ্ন তুলছেন। এবং আপনারা জানেন যে এই ব্যাংকটি 2017 এটি আসলে শুরু থেকে খুবই জামাতি ইসলামের সঙ্গে খুবই অ্যাসোসিয়েটেড একটি ব্যাংক ছিল, কারণ জামাত ইসলামী পার্টির সংলগ্ন বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি তারা জন্মলগ্ন থেকে, এই ব্যাংকটির জন্মলগ্ন থেকে তারা স্পন্সর ডিরেক্টর ছিলেন। এরপর আমরা দেখতে পাই যে 2017 সালে এস আলম গ্রুপ গান পয়েন্টে তারা এই ব্যাংকটি দখল করে নেয়। কিভাবে দখল করেছে সেটি আমরা সবাই জানি। তো এই ব্যাংকটি যখন দখল করে নেয় তখনও কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রশ্নবিদ্ধ ভূমিকা ছিল। তারা এখানে একেবারেই নীরব ভূমিকায় ছিল, একটি পক্ষ নিয়ে তারা শুধু মানে অ্যাপ্রুভাল দেওয়ার কাজটি করেছে। একটি ব্যাংক যখন এরকম ডেলাইটে যখন দখল হয়ে যাচ্ছিল তখন কিন্তু তারা কোনো ধরনের সরব ভূমিকা রাখেনি। এবং এখনও যে এই ব্যাংকটি আরেকটি পলিটিক্যাল গ্রুপ যারা আগে ছিল এই ব্যাংকটির সঙ্গে, তারা আবারও এটার সঙ্গে যুক্ত হওয়ার বা এটা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, এখনও বাংলাদেশ ব্যাংক এখানে নীরব ভূমিকায় রয়েছে এবং একই সাথে প্রশ্নবিদ্ধ ভূমিকা, কারণ তারা যেই নিয়োগগুলো দিচ্ছে সেগুলো এখন প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন এই যে জামাতি ইসলামের কথা আসছে কিভাবে, কারণ এখানে যে আন্দোলনকারীরা এখানে আন্দোলন করছে, যদিও তারা গ্রাহক ফোরাম বা ইসলামী ব্যাংকের গ্রাহক বলে দাবি করে এখানে আসছে, বাট জামাতে ইসলামী কিন্তু এখানে একটি স্ট্রং একটি স্টেটমেন্ট দিয়েছে। যখন পুলিশ এদের উপর অ্যাকশন নেয়, ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে প্রথম দিনের আন্দোলনে, তখন কিন্তু জামাতে ইসলামী থেকে একটি স্টেটমেন্ট দিয়ে এই আন্দোলনকে ফুল সাপোর্ট তারা দিয়েছে, পূর্ণ সমর্থন দিয়েছে। এবং একই সাথে তারা এই প্রশ্ন তুলেছে যে একটি গ্রুপ যারা এই ব্যাংকটিকে আগে লুট করেছে তারা এই ব্যাংকটিকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। তো এখান থেকে আসলে এটি পরিষ্কার হয় যে এখানে আসলে দুটি গ্রুপ, যেহেতু এস আলম গ্রুপের ওই শেয়ারটি এখনও বিক্রি করা হচ্ছে না কোনো কারণে, সেই প্রসেসটি স্থবির হয়ে আছে এবং তার সংলগ্ন বা তার অ্যাসোসিয়েট লোকজনকে এখানে নিয়োগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক, এটি একটি প্রশ্নবিদ্ধ একটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। অন্যদিকে আরেকটি গ্রুপ তারা এখানে আন্দোলন করছে যে তাদের বোর্ড এই এখন যে এক্সিস্টিং বোর্ড তারা থাকতে পারবে না। এখন গ্রাহক, এটাও প্রশ্নবিদ্ধ যে গ্রাহকের ইচ্ছায় কি আসলে ব্যাংকে চেয়ারম্যান এমডি নিয়োগ হয় কিনা, সেটা কখনো হয় না, সেটার জন্য একজন রেগুলেটর আছে। তো এটাও আসলে গ্রাহকরা কখনো ব্যাংকে কে এমডি হবে কে চেয়ারম্যান হবে এই প্রশ্ন নিয়ে আন্দোলন করে না কখনো। তো এটি প্রথম হচ্ছে। তো এখান থেকে আসলে পলিটিক্যাল ব্যাগ যে সেগুলো অনেকটা পরিষ্কার। আমরা যেহেতু বিভিন্ন পক্ষের সঙ্গে কথা
কথা বলে দেখছি এবং এখানে বিভিন্ন স্টেটমেন্ট, যেমন যখন জামাত ইসলামী থেকে যে স্টেটমেন্টটি দেওয়া হলো পূর্ণ সমর্থন করে, একই সাথে পাল্টাপাল্টি আরেকটি স্টেটমেন্ট দিল জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্যানারে। এই ব্যানারগুলো আসলে নতুন করে এই যে জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বা ইসলামী ব্যাংক, সচেতন গ্রাহক ফোরাম, এগুলো কিন্তু হঠাৎ করে গজে উঠেছে, হঠাৎ করেই একটি করে সংগঠন তৈরি করে একটি করে ব্যানার দিয়ে এই কাজগুলো হচ্ছে। তো জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন তারা কিন্তু আবার দাবি করছে উল্টো যে এই ইসলামী ব্যাংক একটি চক্র কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছে। তো এরকম একটি অবস্থায় আসলে ব্যাংকটি ঝুলন্ত অবস্থায় রয়েছে। ব্যাংকটি আসলে কার নিয়ন্ত্রণে এখন? ব্যাংকটি আমরা 2024-এর পর যখন এই বাংলাদেশ ব্যাংক এই এসআলএম গ্রুপের শেয়ার সিজ করে নেয় এবং বোর্ড ভেঙে তারা একটি ইন্ডিপেন্ডেন্ট বোর্ড গঠন করে দেয়। তো এখন এই বোর্ডে আসলে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ফর্মার অফিসিয়ালরা এখানে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে আছেন এবং এটা অনেকটা যেহেতু কোনো মালিকানায় নেই, গত 2 বছর ধরে এভাবে বিভিন্ন পরিবর্তন একবার এক চেয়ারম্যান দিয়ে পরিবর্তন করে যাচ্ছে। এরকম একটি অবস্থায় আসলে এই ব্যাংকটি আসলে অনেকটা নেতৃত্বহীন অবস্থায় গত 2 বছর ধরে চলছে এবং এটি এখন প্রশ্ন যে এই ব্যাংকটি আসলে যে কারণে বোর্ড ভেঙে দেওয়া হলো, এসআলএম গ্রুপের শেয়ার সিজ করা হলো, সেইগুলো যে লিগ্যাল প্রসেস, একটি ব্যাংক যেটা মানুষের ট্রাস্টের উপর চলে, ডিপোজিটরের ট্রাস্টের উপর চলে, সেই ব্যাংক কিন্তু এইভাবে ঝুলে থাকতে পারে না। কিন্তু এটি নিয়ে বাংলাদেশ ব্যাংকেরও কোনো আমরা অগ্রগতি দেখি না যে এই যে তারা যেহেতু ব্যাংকটি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে, এটি তো এইভাবে চলতে পারে না। এটা তো একটা প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, এটার ইনভেস্টরদের কাছে বিক্রি করে দিতে হলে সেই প্রসেসটা যে দ্রুত করতে হবে, সেইগুলো আসলে আমরা দেখি আসলে উল্টো এটা স্থবির হয়ে রয়েছে। এবং এর মধ্যে আবার একটি ব্যাংক কোম্পানি অ্যাক্ট আমরা দেখেছি সংশোধন হয়েছে, যেখানে একটি ক্লজ ঢুকিয়ে দেওয়া হয়েছে যে পুরনো মালিকরা আবারও ক্ষতিপূরণ দিয়ে সেখানে যুক্ত হতে পারবেন, আবার ফেরত আসতে পারবেন। সো সেটিও মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করেছে যে এসআলএম গ্রুপ আবার ফেরত আসবে কিনা। আবার যেহেতু এই ব্যাংকটি শুরু থেকে জামাতে ইসলামীর অ্যাসোসিয়েটেড বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল, তারাও এখন মাঠে নেমেছে এই ব্যাংকটিকে কন্ট্রোল নেয়ার জন্য। এরকম একটি দুই পক্ষ এখন একটি সংঘর্ষের মধ্যে রয়েছে। এতে আসলে কি ক্ষতি হচ্ছে? এটার কারণে যেটা হচ্ছে, আপনারা জানেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশের সবচাইতে বড় ব্যাংক। এই ব্যাংকটি যদি ডিপোজিটের সাইজ বলেন বা তার অন্যান্য পারফরমেন্স, প্রফিট, লোন সাইজ, এবং একই সাথে এই ব্যাংকটি এই দেশের হাইয়েস্ট রেমিটেন্স আর্নিং ব্যাংক, অর্থাৎ প্রবাসীরা সবচাইতে বেশি রেমিটেন্স এই ব্যাংকে পাঠায়। তো এখানে এই ব্যাংক যদি ফাইন্যান্সিয়ালি ক্ষতিগ্রস্ত হয় বা কনফিডেন্স লস করে পাবলিকের, তাহলে কিন্তু পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে এটা এফেক্ট করবে। কারণ আমরা কিন্তু অলরেডি এটা এর আগে যখন দেখেছি যে যখন 2024-এ এই ব্যাংকটি যে কিভাবে লুট করা হয়েছে, সেই চিত্রগুলো যখন বেরিয়ে এসেছিল, তখন কিন্তু মানুষের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছিল। ইসলামী ব্যাংকের মতো সবচাইতে বড় ব্যাংক ডিপোজিটারদের টাকা ফেরত দিতে পারছিল না এবং এটা ভয়াবহ লিকুইডিটি ক্রাইসিসের মধ্যে দিয়ে গিয়েছিল। এবং সেখান থেকে অনেকটা স্টেবল অবস্থায় বাংলাদেশ ব্যাংক নিয়ে আসার চেষ্টা করেছিল এবং ওর ডিপোজিট উইথড্রল প্রেশারটা বন্ধ হয়েছিল। কিন্তু এখন আবার নতুন করে এই একই অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে ব্যাংকটি যদি আমরা দেখি যেই ব্যাংকটি একসময় হাইয়েস্ট প্রফিট মেকিং 600 কোটি টাকার উপরে তার প্রফিট ছিল 2023 সালেও, 2024 সালে এসে কিন্তু সেটি আবার লসে চলে যায়। এবং প্রথমবারের মতো 2024 সালে এই ব্যাংকটি আমরা দেখলাম জেড ক্যাটাগরিতে চলে আসে। ডিভিডেন্ড, এত বড় একটি ব্যাংক যেটি আসলে ন্যাশনাল প্রাইড ছিল, এই ব্যাংকটি ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে ফেল করেছে। প্রথমবারের মতো সে জেড ক্যাটাগরিতে গিয়েছে। তার যেহেতু এই ব্যাংকটি 2017 সালে এটি টেক ওভার করার পর আমরা দেখেছি যে ব্যাংকটিতে কিভাবে লুট করেছে এই এসআলএম গ্রুপ, যেটি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন তদন্ত রিপোর্টে উঠে এসেছে। সেই প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে 2023 সালে যে ব্যাংকটির ডিফল্ট লোন মাত্র ছিল 4%-এর মধ্যে, সেটি 2024 সালে এসে 42%-এর উপরে চলে এসেছে। কারণ যেই লোনগুলো নেওয়া হয়েছে সেই লোনগুলো ফেরত দেওয়া হয়নি, একটি নির্দিষ্ট গ্রুপের কন্ট্রোলে ছিল, ফলে এটার মধ্যে কোনো স্বচ্ছতা ছিল না। সেই বাংলাদেশ ব্যাংক এটি টেক ওভার করার পরে স্বচ্ছতা আনার জন্য তার রিয়েল হেলথ বের করার চেষ্টা করেছে বিভিন্ন অডিট ফার্ম নিয়োগ দিয়ে। সেখান থেকে তার আসলে দেখা যায় যে ব্যাংকটি এখন লসে আছে এবং তার প্রভিশন শর্টফল আছে 65,000 কোটি টাকার উপরে।
তার ক্যাপিটাল শর্টফল আছে 6,500 কোটি টাকার উপরে। তো এইরকম একটি অবস্থায় ব্যাংকটি ইভেন লেন্ডিং অপারেশনও কিন্তু বন্ধ রেখেছে, তার লেন্ডিং করার ক্যাপাসিটি নাই যেহেতু সে ক্যাপিটাল শর্টফলে রয়েছে। তো এইরকম একটি সিচুয়েশনে ব্যাংকটি রয়েছে। এখান থেকে ভালো করার পরিবর্তে বা ব্যাংকটিকে বাঁচানোর পরিবর্তে আমরা দেখছি যে এটি কে নিয়ন্ত্রণ নেবে সেই রকম একটি যুদ্ধ চলছে। আর অন্যদিকে রেগুলেটর হিসেবে বাংলাদেশ ব্যাংক, এর আগেও আমরা 2017 সালে প্রশ্নবিদ্ধ ভূমিকায় দেখেছি, এখনও ঠিক একই রকম প্রশ্নবিদ্ধ ভূমিকায় দেখা যাচ্ছে। ফলে এটা মানে ডিপোজিটারদের যে আস্থা সেটি আসলে নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের ব্যাংকিং সেক্টরে 20টার মতো ব্যাংক এখন আছে যারা ডিপোজিটারের টাকা ফেরত দেওয়ার সক্ষমতার মধ্যে নাই। এই অবস্থায় ইসলামী ব্যাংক যদি আরও এরকম ভালনারেবল অবস্থায় চলে যায়, ডিপোজিটাররা যদি টাকা উইথড্র করা শুরু করে বা রেমিটাররা যদি ভয় পেয়ে সেখানে রেমিটেন্স না পাঠায় বা যেই ফরেন ব্যাংকের সঙ্গে এই ব্যাংকের এলসি লাইন রয়েছে তারাও কিন্তু এরকম অস্থিরতা দেখলে তারাও কিন্তু এলসি লাইন বন্ধ করে দিবে, ক্রেডিট লাইন বন্ধ করে দিবে। সো এই ধরনের আশঙ্কায় সেটি কিন্তু পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রির উপর একটা বড় ইম্প্যাক্ট পড়বে। সো এই রকম অবস্থায় আসলে সরকারি পক্ষ থেকেও কোনো ধরনের আমরা উদ্যোগ দেখি না, বা বাংলাদেশ ব্যাংক থেকেও এই যে মালিকানা নিয়ে যে জটিলতা সেটির কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। তো এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে আবার আরেকটি গ্রুপ আন্দোলন চালিয়ে যাচ্ছে, যে ব্যাংকের সামনে, একটি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের সামনে কন্টিনিউয়াসলি তারা আন্দোলন করছে। আজকে দ্বিতীয় দিনের মতো সেখানে আন্দোলন চলছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।